আদানি ইস্যুতে উত্তপ্ত ভারতের পার্লামেন্ট। মার্কিন আদালতে অভিযুক্তের ঘটনায় আইন প্রণেতাদের মধ্যে চরম হট্টগোল। চতুর্থ দিনের মতো অধিবেশন মুলতবি ঘোষণা। এবং স্বাভাবিকের তুলনায় 31.5 ইঞ্চি কাত হয়ে ঘুরছে পৃথিবী। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার আশঙ্কা। চাঞ্চল্যকর তথ্য গবেষকদের। হিমবাহের বরফ গলে যাওয়ায় এ পরিবর্তন। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। আদানি ইস্যুতে গত কয়েকদিন ধরে উত্তপ্ত ভারতের পার্লামেন্ট। শুক্রবার সংসদে অধিবেশন চলাকালে বিরোধী দলীয় আইন প্রণেতা আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আলোচনা করতে চাইলে সংসদের উচ্চ ও নিম্ন কক্ষে শুরু হয় হট্টগোল। পরিস্থিতি নিয়ন্ত্রণে চতুর্থ দিনের মতো অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। বিরোধী দলীয় আইন প্রণেতা প্রিয়াঙ্কা চতুর্বেদীর অভিযোগ, আদানি ইস্যু এড়িয়ে যেতেই প্রতিবার সংসদ অধিবেশন স্থগিত করা হচ্ছে। এ সময় তিনি কর্তৃপক্ষের কাছে বিষয়ে জড়িতদের নিয়ে তদন্তের দাবি জানান। তবে বিরোধী দলীয় নেতাদের দাবি, মোদী সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে আদানি ইস্যুতে তদন্ত থামিয়ে রেখেছে। এর মধ্যেই আদানির বিরুদ্ধে সকল অভিযোগকে মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন গৌতম আদানি। এদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলের যুদ্ধবিরতি কতটা দীর্ঘস্থায়ী হবে তা নিয়ে চলছে নানা আলোচনা। একে মূলত ইসরায়েলের কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এমনকি লেবাননে যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েল গাজায় হামলা জোরদার করতে পারে বলেও আশঙ্কা করছেন তারা। সেক্ষেত্রে হিজবুল্লাহ আদৌ যুদ্ধবিরতির শর্ত মেনে চুপ থাকবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হওয়া চুক্তির মধ্য দিয়ে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও এটা বেশি দিন স্থায়ী হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি এই বিরতিকে যুদ্ধের ক্ষেত্রে ইসরায়েলের একটি কৌশল বলে মনে করছেন তারা, যা লেবাননকে আরও বিপদের মুখে ঠেলে দিতে পারে বলেও ধারণা তাদের। লেবানন যুদ্ধ নিয়ে ইসরায়েলের বড় ধরনের পরিকল্পনা ছিল, তবে যুদ্ধ চলাকালে তাদের সেই লক্ষ্য পূরণ করতে পারেনি দেশটি। এদিকে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হতে না হতে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন বড় কোনো হামলার প্রস্তুতিরই ইঙ্গিত দেয়। বড়দিনকে সামনে রেখে ইউরোপে সাজ রব। ইউক্রেনে নীতি নির্ধারণের সঙ্গে জড়িত স্থাপনায় রাশিয়ার নতুন ধরনের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ওরেশনিক দিয়ে হামলার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে সেক্ষেত্রে আরও ভয়াবহ সব অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেন যুদ্ধ ৩৩ মাস ধরে চললেও কিয়েভের পার্লামেন্ট বা প্রেসিডেন্ট ভবনে হামলা চালায়নি মস্কো। তবে এবার এমনই হামলার হুমকি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাজাখস্তান সফরকালে দেয়া বক্তব্যে পুতিন বলেন, এবার ইউক্রেনে নীতি নির্ধারণের সঙ্গে জড়িত স্থাপনা কেন্দ্রে রাশিয়ার নতুন ধরনের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ওরেশনিক দিয়ে হামলা চালানো হবে। আর এই ক্ষেপণাস্ত্র এতটাই বিধ্বংসী যে কোনো কিছুকেই ছাড় দেবে না। এমনকি তিনি আরও বলেন, ইউক্রেন যদি পারমাণবিক অস্ত্রের ব্যবহার শুরু করে তাহলে কিয়েভকে গুড়িয়ে দেয়া হবে। সময় পার করছে রাশিয়া ও ইউক্রেন। এর মধ্যে বেশ কয়েকবার যুদ্ধবিরতির আলোচনার প্রস্তাব উঠলেও এড়িয়ে গেছেন কেউ না কেউ। তবে এবার কোনো রকম পূর্ব শর্ত ছাড়াই সংঘাত বন্ধের আলোচনায় রাজি বলে নিজেই দাবি করলেন ভ্লাদিমির পুতিন। এদিকে পর্যাপ্ত সামরিক সহায়তা না পেলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে হারতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার পরেও যুদ্ধ বন্ধে কোনো আশার আলো দেখছেন না দেশটির বাসিন্দারা। নাদিম মারজান, সময় সংবাদ। ইরাকের সঙ্গে সীমান্ত নিরাপত্তা চুক্তি সই করল যুক্তরাজ্য। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী বাগদাদে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চুক্তি সই করেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী। যুক্তরাজ্যে অবৈধভাবে নৌপথে মানব পাচার, চোরাচালান এবং অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণে এই চুক্তি স্বাক্ষর হয়। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, অবৈধ অভিবাসীদের ঠেকাতে নতুন পরিকল্পনা করছে তার সরকার।
ইরাক সফরে গেছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। সেখানে এক বক্তব্যে তিনি বলেন, ছোট ছোট নৌকায় করে ফ্রান্সের উত্তরাঞ্চল এবং জার্মানি থেকে গোটা ইউরোপে বিপজ্জনকভাবে ছড়িয়েছে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের চোরাচালানকারী এবং মানব পাচারকারী দলগুলো। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল আমির আল শাম্মারি এবং কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানি। স্থানীয় সময় বৃহস্পতিবার ইরাকের রাজধানী বাগদাদে সীমান্ত নিরাপত্তা চুক্তিও সই করেন দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। মূলত যুক্তরাজ্যে অবৈধভাবে নৌপথে মানব পাচার, চোরাচালান এবং অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণে এ চুক্তি করা হয়। এদিন ইরাকের সীমান্ত রক্ষা বাহিনীর সদর দপ্তর পরিদর্শনকালে তাদের সঙ্গে ছিলেন যুক্তরাজ্যের সীমান্ত নিরাপত্তা বাহিনীর প্রধান এবং ইরাকে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের এই দেশটিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সামরিক সহায়তা করারও প্রতিশ্রুতি দেয় যুক্তরাজ্য। এ চুক্তির মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে একই দিনে লন্ডনে এক সভায় বক্তব্য দেওয়ার সময় দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, অবৈধ অভিবাসীদের ঠেকাতে নতুন পরিকল্পনা করছে তার সরকার। এ সময় তিনি আরও বলেন, 2023 সাল পর্যন্ত সরকারি নথি অনুযায়ী 9 লাখেরও বেশি অভিবাসী দেশটিতে প্রবেশ করেছে। তাদের ঢল ঠেকাতে এ পর্যন্ত কয়েকবার কঠোর ভিসা নীতি প্রণয়ন করা হয়েছিল বলেও জানান তিনি। এরই মধ্যে সীমান্তে বেশ কয়েকটি পরীক্ষা চালানো হয়েছে বলেও তিনি বলেন। নাদিম মারজান, সময় সংবাদ। তীব্র তুষারপাতে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়ার জনজীবন। গত 2 দিনে রাজধানী সেউল সহ বেশ কয়েকটি এলাকায় 40 সেন্টিমিটারের বেশি তুষারপাতের রেকর্ড করা হয়েছে। বন্ধ হয়ে যায় রাস্তাঘাট, ট্রেন চলাচল, বাতিল করা হয় ফেরি চলাচল ও ফ্লাইটও। ভারী তুষারপাতের কারণে দেশটিতে এখন পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। টানা 2 দিনের তুষারপাতে বিধ্বস্ত হয়ে পড়েছে দক্ষিণ কোরিয়া। যেদিকে চোখ যায় শুভ্র তুষারে চেয়ে গেছে চারদিক। ভারী তুষারপাতের কারণে অচল হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, বন্ধ ট্রেন চলাচল। দেশটির বিভিন্ন জায়গায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কয়েকজন, আহত হয়েছেন কয়েকশো মানুষ। দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে বৈরী আবহাওয়ার কারণে দেশটিতে 150 শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ রয়েছে ফেরি চলাচল, বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে 1000-এরও বেশি পরিবার। এছাড়াও 1200-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার থেকে তাপমাত্রা -7 ডিগ্রিতে নেমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দক্ষিণ কোরিয়ার আবহাওয়া বিভাগ। এতে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। তীব্র শীতের কারণে বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাফেরার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইয়ন সক ইউল। সিউল সহ মেট্রোপলিটন এলাকায় 40 সেন্টিমিটারেরও বেশি তুষারপাতের রেকর্ড করা হয়েছে। এছাড়াও সিউলের গাংওন্দ 41.6 সেন্টিমিটার, ইয়ংইনে 47.5 সেন্টিমিটার, সুওনে 43, গুনপুতে 43.1 এবং আনিয়াংয়ে 40.7 সেন্টিমিটারের তুষারপাতের রেকর্ড করা হয়। নভেম্বর মাসে এই অস্বাভাবিক তুষারপাতের জন্য কোরীয় উপদ্বীপের পশ্চিমে সমুদ্রের স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রাকে দায়ী করছেন পরিবেশবিদরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। চক্ষে স্বাভাবিকের তুলনায় 31.5 ইঞ্চি কাত হয়ে ঘুরছে পৃথিবী, আর এতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার সেউল ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বলা হয়, অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন ও জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহের বরফ গলে যাওয়ায় পরিবর্তন দেখা দিয়েছে পৃথিবীর ভারসাম্যে, আর এতেই হেলে গেছে মানুষের বসবাসের একমাত্র গ্রহটি। সৌরজগতের একমাত্র নক্ষত্র সূর্য, যাকে ঘিরে নিজ অক্ষের ওপর ঘুরছে পৃথিবী। তবে সম্প্রতি পৃথিবী স্বাভাবিকের তুলনায় বেশ কাত হয়ে ঘুরছে। জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স সাময়িকীতে প্রকাশিত দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, 1993 সাল থেকে 2010 সালের মধ্যে 2150 গিগাটন ভূগর্ভস্থ পানি উত্তোলন করা হয়, আর এতেই পৃথিবী 31.5 ইঞ্চি কাত হয়ে গেছে। এ কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 0.24 ইঞ্চি বৃদ্ধি পেতে পারে বলেও আশঙ্কা করছেন গবেষকেরা। পৃথিবীর কাত হয়ে হেলে পড়ার পেছনে জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, পানির স্বাভাবিক উপস্থিতি ও অবস্থান বদলে গেছে, যে কারণে পৃথিবীর অক্ষ প্রায় 80 সেন্টিমিটার কাত হয়ে গেছে। এই পরিবর্তনের পেছনে মানুষকেই দায়ী করা হয়েছে। গত কয়েক দশকে বেড়েছে ভূগর্ভস্থ পানি তোলার হার, আর এতে গ্রহের স্বাভাবিক ঘূর্ণনে পরিবর্তন এসেছে। বাধা তৈরি হচ্ছে সমুদ্র পৃষ্ঠের স্বাভাবিক গতিতেও।
সিউল ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী কিউয়েনসিও বলেন, পৃথিবী যে অক্ষে ঘুরছে তা অনেক পরিবর্তিত হয়েছে। গবেষণায় দেখা গেছে বিভিন্ন বড় বড় নদ নদী ও সমুদ্রের মাধ্যমে পানি স্থানান্তরিত হওয়ার কারণে পৃথিবীর ঘূর্ণনের ওপর প্রভাব পড়ে। গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকার হিমবাহ ও মেরুর বরফ গলে যাওয়ায় সঙ্গে সঙ্গে সেই পানি বিষুবরেখার দিকে প্রবাহিত হয়। তখন পানির বৈশ্বিক বণ্টনে পরিবর্তন দেখা যায়। এতে পৃথিবীর ভারসাম্যে পরিবর্তন আসে এবং অক্ষের ঘূর্ণনের ওপর প্রভাব তৈরি করে বলে মত গবেষকদের। অন্তরা সেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। অস্ট্রেলিয়ায় 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার পার্লামেন্টে বিষয়ে একটি যুগান্তকারী বিল পাশ করা হয়। আইনটির পক্ষে ভোট দেন 34 জন, বিপক্ষে ভোট পড়ে 19টি। এদিকে অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের নিবন্ধন ঠেকাতে টেক জায়ান্টরা ব্যর্থ হলে গুনতে হবে জরিমানা। সরকারের এমন সিদ্ধান্ত মানতে পারছেন না দেশটির শিশুরা। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এক্স, টিকটক মানুষের দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এসব সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রতিদিন বিভিন্ন ধরনের ছবি, ভিডিও পোস্ট করার পাশাপাশি বিশ্বের নানা প্রান্তের খবরাখবর নজরে আসে নিউজ ফিডে গেলেই। তবে বর্তমান বিশ্বে যোগাযোগ মাধ্যমগুলো আশীর্বাদ হলেও অল্প বয়সী ছেলেমেয়েদের জন্য অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব থেকে শিশুদের সুরক্ষায় যুগান্তকারী পদক্ষেপ নিল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি আইন পাশ করা হয়। 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করে বিল উত্থাপন করা হয়। বিলটির পক্ষে ভোট দেন 34 জন আইন প্রণেতা, বিপক্ষে 19 জন। এর আগে বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষে বিলটির পক্ষে ভোট পড়ে 102টি আর বিপক্ষে 13টি। সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে ক্যানবেরা নেয়া এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী মাইলফলক সৃষ্টি করবে বলে আশা আলবানিজ সরকারের। তবে এটি কার্যকর করতে সময় লাগবে প্রায় 1 বছর। শিশুদের সুরক্ষায় ঐতিহাসিক এই সিদ্ধান্তটি বিশ্বজুড়ে টেক জায়ান্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নতুন আইন অনুযায়ী ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোতে অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের নিবন্ধন ঠেকাতে হবে। ব্যর্থ হলে বিপুল পরিমাণ অর্থের জরিমানা গুনতে হবে। আলবানিজ সরকারের এমন সিদ্ধান্তে অখুশি শিশুরা। তাদের ধারণা, সরকারের এমন সিদ্ধান্ত ডিজিটাল অবকাঠামোর সঙ্গে তাল মেলাতে বাধা সৃষ্টি করবে। এ ধরনের নিষেধাজ্ঞার মাধ্যমে একটি তরুণ প্রজন্ম তৈরি হবে যারা প্রযুক্তির অপব্যবহার শিখবে। অনেকে বয়স বাড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খুলেও ব্যবহার করবে। বিশেষজ্ঞরা বলছেন, এই আইনের মাধ্যমে অস্ট্রেলিয়া এমন একটি দেশে রূপ নিয়েছে যা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বয়সসীমা নির্ধারণের ক্ষেত্রে অন্যান্য দেশের জন্য পরীক্ষামূলক মডেল হতে পারে। ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চলে অভিভাবকের অনুমতি ছাড়া অপ্রাপ্ত বয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করলেও সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। মৌসুমী সাথী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিনকে সামনে রেখে ইউরোপের বিভিন্ন দেশে সাজ রব। আগামী 40 দিন স্পেনের রাস্তাঘাট আলোকসজ্জিত করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। রাজধানী মাদ্রিদ সাজানো হয়েছে 1,20,00,000 LED লাইট দিয়ে। গ্রিসেও চলছে ব্যাপক আয়োজন। আতশবাজি, আলোকিত রাস্তা, সাজানো গাছ, চারপাশে উৎসবের আমেজ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিনকে সামনে রেখে বর্ণিল আলোয় সেজেছে স্পেনের মাদ্রিদ। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে 1,20,00,000 LED সেন্ট্রাল পুয়ের্তা দে সোল স্কোয়ার সহ আশপাশের বিভিন্ন এলাকা এর উদ্বোধন করেন স্প্যানিশ ফুটবল টিমের কোচ। এ সময় উপস্থিত ছিলেন বহু মানুষ। আগামী 40 দিন এ আলোকসজ্জা থাকবে বলে জানিয়েছে দেশটির সরকার। আমি অনেক খুশি। ক্রিসমাস ট্রিকে সাজানোর পর চারপাশের পরিবেশ অনেক বেশি ভালো লাগছে। শুধু স্পেন নয়, বর্ণিল আলোকছটায় রাতের অন্ধকার কেটেছে গ্রিসে। রাজধানী এথেন্সের মেইন স্কোয়ারে ক্রিসমাস ট্রিকে আলোকিত করেন মেয়র হ্যারিস জুকাস। সাজানো হয় পার্লামেন্ট ভবনও। নর্দার্ন গ্রিস থেকে আনা 20 মিটার উঁচু একটি গাছ সাজানো হয় সিনট্যাগমা স্কোয়ারে। এ সময় উপস্থিত ছিলেন বহু দর্শনার্থী। বছরের শেষ সময়ের এই আয়োজনে একরাশ মুগ্ধতা তাদের চোখে মুখে। শিশু এবং বয়স্করা খুবই আনন্দ করছে, ছবি তুলছে। বড়দিনে আমি সবার সুস্থতা কামনা করছি। ক্রিসমাস ট্রি আনন্দ, নতুন সম্ভাবনার প্রতীক। আশা করি নতুন বছর সবার অনেক ভালো কাটবে। পুরো ডিসেম্বর জুড়ে চলবে বড়দিনের এই উৎসব। বাহারি খাবারের পসরা বসাবেন দোকানিরা। আয়োজন থাকবে কনসার্টেরও। নতুন বছরের শুরুতে থাকবে বর্ণিল আতশবাজিও।
মৌসুমীর সাথেই সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। ये उचित नहीं है, पार्लियामेंट्री डेमोक्रेसी को स्ट्रेंथन करना है। আদানি ইস্যুতে উত্তপ্ত ভারতের পার্লামেন্ট। মার্কিন আদালতে অভিযুক্তের ঘটনায় আইন প্রণেতাদের মধ্যে চরম হট্টগোল। চতুর্থ দিনের মতো অধিবেশন মুলতবি ঘোষণা। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।